নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে মানুষ সাধারণত প্রকাশ্যে আলোচনা করতে ভয় পায়, অথচ ভেতরে ভেতরে কুঁকড়ে যায়। সেটি হলো ঋণ বা ধার দেনা। আমার কাছে যখন অনেকেই আসেন, তাদের সবচেয়ে বড় হতাশার জায়গা থাকে এই ঋণ। আমার মাথার উপর এত টাকার লোন, আমি কিভাবে বের হব? এই প্রশ্নটা আমি প্রতিনিয়ত শুনি। আজ আমরা শুধু ঋণ থেকে বের হওয়ার উপায় নিয়েই কথা বলবো না, বরং গভীরে গিয়ে খুঁজব মানুষ কেন ঋণের ফাঁদে পড়ে, কোথায় আমরা সবচেয়ে বড় ভুলগুলো করি। আজ আমি আপনাদের এমন কিছু নতুন দৃষ্টিভঙ্গি দেব যা আপনাদের সারা জীবনের জন্য ঋণের হাত থেকে বাঁচাবে। ঋণ তৈরি হওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল আমরা সম্পদের অ্যাসেটসের বদলে দায় লায়াবিলিটিস কিনি। সহজ ভাষায় বুঝিয়ে বলছি, অ্যাসেট সম্পদ এটি হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা এনে দেয়। সময়ের সাথে সাথে এর দাম বাড়ে, যেমন জমি কিনা, মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট। লায়াবিলিটি দায় এটি হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। সময়ের সাথে সাথে এর দাম কমে যায়, যেমন শখের বশে কেনা অতিরিক্ত দামি মোবাইল বা গাড়ি। বেশিরভাগ মানুষ যখন জীবনে প্রথম ভালো টাকা রোজগার করতে শুরু করে, তারা ভাবে এবার আমাকে সমাজে স্ট্যাটাস দেখাতে হবে। আর এখানেই শুরু হয় প্রথম ভুল। আপনাদের একটি বাস্তব উদাহরণ দিই। আমার এক পরিচিত বন্ধু জীবনে প্রথম একটি ভালো চাকরি পেল। বেতন বেশ ভালো। কয়েক মাস যেতে না যেতেই তার মনে হলো বাসে ট্রেনে যাতায়াত তার স্টেটাসের সাথে যাচ্ছে না। তাকে একটা বড় 15 লাখ টাকার একটা এসইউভি গাড়ি কিনতে হবে। তার কাছে জমানো টাকা ছিল মাত্র 2 লাখ। বাকি 13 লাখ টাকা সে কার লোন নিল। আগামী 7 বছরের জন্য তার আয়ের একটা বড় অংশ ইএমআইতে চলে যাওয়ার বন্দোবস্ত হল। এবার একটু অঙ্কটা বুঝি। 15 লাখ টাকার গাড়ি 7 বছর পর যখন সে বিক্রি করতে যাবে, সেটার দাম হবে বড়জোর 5-6 লাখ টাকা। কিন্তু এই 7 বছরে সুদে আসলে সে ব্যাংককে দেবে প্রায় 20 লাখ টাকা। অর্থাৎ সে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হল। এর বিকল্প কি হতে পারত? যদি সে আবেগ নিয়ন্ত্রণ করে ওই 2 লাখ টাকা কোনো ভালো ইন্ডেক্স ফান্ডে রাখত, বা শহরের একটু বাইরে একটা ছোট জমির প্লট বুক করার জন্য ডাউন পেমেন্ট দিত, তবে 7 বছর পর ওই জমির দাম দ্বিগুণ হয়ে যেত। আর ইন্ডেক্স ফান্ডের টাকা তাকে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে চমৎকার রিটার্ন দিত। গাড়ি কেনা খারাপ নয়, কিন্তু আপনার যদি 15 লাখ টাকার গাড়ি কেনার শখ থাকে, তবে আগে নিশ্চিত করুন আপনার কাছে অন্তত 15 লাখ টাকার কোনো অ্যাসেট বা জমানো মূলধন আছে কিনা। স্ট্যাটাস দেখানোর জন্য লোন করে দায় কিনবেন না। দ্বিতীয় যে কারণে মানুষ সবচেয়ে বেশি ঋণে জর্জরিত হয়, তা হল দ্রুত বড়লোক হওয়ার শর্টকাট খোঁজা। কয়েকদিন আগে আমার কাছে এক ভদ্রলোক এলেন। তার মাথায় প্রায় 40 লাখ টাকার লোন। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে হলো এত লোন? তিনি বললেন, আমি তো একটা আইটি কোম্পানিতে চাকরি করতাম। হঠাৎ দেখলাম শহরের সব জায়গায় সুন্দর সুন্দর ক্যাফে খুলছে আর দারুণ ভিড় হচ্ছে। আমার মনে হলো, ক্যাফে খুললেই তো লাখ লাখ টাকা লাভ।
তাই আমি ব্যাংক থেকে লোন নিয়ে জমানো টাকা ভেঙে একটা বিশাল ইন্টেরিয়র ডেকোরেশন করে ক্যাফে খুললাম। সমস্যাটা কোথায় জানেন? ওই ভদ্রলোকের রেস্টুরেন্ট বা ফুড ইন্ডাস্ট্রির সম্পর্কেও কোনো অভিজ্ঞতা ছিল না। ব্যবসা মানে শুধু সুন্দর লাইট আর সোফা নয়, কাঁচামাল কিনা, স্টাফ ম্যানেজমেন্ট, মার্কেটিং এসব না জানার কারণে মাত্র ৮ মাসের মধ্যে ক্যাফেটি লোকসানে বন্ধ হয়ে যায়, আর তার ঘাড়ে চাপে ৪০ লাখ টাকার ঋণের বোঝা। এখান থেকে শিক্ষা। আপনি যে কাজটা করছেন, ধরে নিন আপনি চাকরি করছেন বা নির্দিষ্ট কোনো পেশায় আছেন, সেটাই আপনার মূল শক্তি। অন্যের লাভ দেখে কোনো অভিজ্ঞতা ছাড়া শুধু লোন নিয়ে নতুন ব্যবসায় নামবেন না। ব্যবসা করতে হলে আগে ছোট পরিসরে শুরু করে অভিজ্ঞতা অর্জন করতে হয়, না হলে এই ভুল সিদ্ধান্ত আপনাকে পথে বসিয়ে দিতে পারে। আরেকটা অদ্ভুত কারণে মানুষ ঋণে জড়ায়, সেটি হলো ইমোশনাল ব্ল্যাকমেইল। আমার কাছে অনেক ইমেল আসে যেখানে মানুষ বলে, আমার এক আত্মীয় একটা এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং স্কিমে টাকা লাগাতে বলেছিল ২ বছরে টাকা ৩ গুণ হয়ে যাবে। আমি নিজে লোন তুলে তাকে ১০ লাখ টাকা দিয়েছি। এখন সেই কোম্পানির খোঁজ নেই, আত্মীয়ও ফোন ধরে না। ইএমআই আমাকে টানতে হচ্ছে। দয়া করে একটা কথা মনে রাখবেন, আবেগের বশে বা সামাজিক চাপে পড়ে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বিশেষ করে লোন নিয়ে তো একদমই নয়। কেউ যদি আপনার কাছে এসে কান্নাকাটি করে বলে তার ব্যবসার জন্য ৫ লাখ টাকা চাই, তাকে সোজা বলুন, ভাই, তুমি ব্যাংক থেকে লোন নাও, দরকার হলে আমি পেপারওয়ার্কে সাহায্য করব, কিন্তু আমি টাকা দিতে পারব না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য টাকা দিলে দিন শেষে টাকাও যায়, সম্পর্কও নষ্ট হয়। এখন আসি সবচেয়ে জরুরি কথায়। যাদের ইতোমধ্যে অনেক ঋণ হয়ে গেছে, তারা কি করবেন? পজিটিভ মাইন্ডসেট। ঋণের কথা ভেবে সারাদিন দুশ্চিন্তা করলে আপনার নেতিবাচক এনার্জি তৈরি হবে, যা আপনার কাজ করার ক্ষমতা কমিয়ে দেবে। তাই নিজেকে বারবার বলুন, আমার ঋণ আছে, এটা সত্যি, কিন্তু আমি এই পরিস্থিতি থেকে বের হতে পারব, আমার সেই ক্ষমতা আছে। ভিজুয়ালাইজেশন। রাতে ঘুমানোর আগে শান্ত হয়ে চোখ বন্ধ করে ভাবুন আপনি একে একে সবার টাকা শোধ করে দিচ্ছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আবার সবুজ হচ্ছে, আপনি শান্তিতে ঘুমাতে পারছেন। এই পজিটিভ চিন্তা আপনার সাবকনশিয়াস মাইন্ডকে, অবচেতন মন, নতুন আইডিয়ার দিকে পরিচালিত করবে। ফোকাস অন ইনকাম। আপনার বর্তমান যে কাজ বা ব্যবসা আছে সেখানে মনোযোগ দিন। কিভাবে সেখানে আয় বাড়ানো যায় বা সাইড ইনকাম তৈরি করা যায় তার উপায় খুঁজুন। ছোট ছোট কিস্তিতে আগে বেশি সুদের লোনগুলো শোধ করা শুরু করুন। মনে রাখবেন, ঋণ কোনো দুরারোগ্য ব্যাধি নয়, এটি একটি খারাপ আর্থিক সিদ্ধান্তের ফল মাত্র। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, একটু ধৈর্য এবং পজিটিভ চিন্তার মাধ্যমে যে কোনো পাহাড় সম ঋণ থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি একা নন, অনেকেই এই পরিস্থিতি থেকে বিজয়ী হয়ে ফিরে এসেছে। আপনিও পারবেন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের একটুও সাহায্য করে থাকে, তবে যাদের এই পরামর্শগুলো প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবশেষে নিজের সম্পদের উপর ফোকাস করবেন, দায়ের উপর নয়। ধন্যবাদ।